21শে জুলাই কলকাতা ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ। উল্লেখ করা যেতে পারে, তৃণমূল কংগ্রেস প্রতি বছর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সমাবেশের আয়োজন করে। শহীদদের স্মরণ করার পাশাপাশি কর্মীদের বিভিন্ন বার্তা দেওয়ার চেষ্টা করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই শহীদ দিবস হলেও তৃণমূল কংগ্রেসের কাছে একটি আবেগ। বিষয়টি নিয়ে আমাদের প্রতিনিধি কথা বলেন জেলা তৃণমূল নেতা অধীর গুপ্তর সাথে। সাক্ষাৎকারটি দেখুন শুধুমাত্র এসপিএনে। মমতা ব্যানার্জি, লড়াই করো, আমরা তোমার সাথে আছি। 21শে জুলাই আপনিও সেদিন, আমাদের কাছে যা ইনফরমেশন আছে, আপনিও সেদিন ছিলেন। নো আইডেন্টিটি নো ভোট মমতা ব্যানার্জি আন্দোলন সংগঠিত করেছিলেন কলকাতায়। তৎকালীন বামফ্রন্ট সরকারের পুলিশ নির্দেশে ছিল গুলি চালিয়েছিল। 13 জন মারা গিয়েছিল যুব কংগ্রেস কর্মী। পরবর্তী পর্যায়ে 1998 যেদিন থেকে তৃণমূল হলো, মমতা ব্যানার্জি প্রত্যেক বছর এই শহীদ দিবসটা পালন করেন ধর্মতলায় শহীদ সমাবেশ। ঠিক কি ঘটনা ঘটেছিল? আপনি তো ছিলেন সেখানে, যদি একটু বিস্তারিত বলেন, যদি একটু পেছনের দিকে তাকাই আমরা সংক্ষেপে, যে সেদিন ঠিক কি ঘটেছিল। দেখুন, কি ঘটেছিল, আমরা তো জনসভায় ছিলাম, উপস্থিত ছিলাম, প্রচুর আমরা ব্যারিকেড করেছিলাম। হঠাৎ গুলির আওয়াজ, আর লোকে এমন তদন্ত করে দৌড়াতে আরম্ভ করলো। কিসের আওয়াজ ছিল প্রথমে বুঝতেই পারিনি। তবে লোকে সবাই বলে গুলি চলছে। আমরা পাশ যেদিকে প্রাণ বাঁচে সেদিকে দৌড়াও, সবাই দৌড়াচ্ছে, আমরাও দৌড়াচ্ছি। আমরা তো মফস্বলের ছেলে, আমাদের তো জানাশোনা এখানে নাই ধরতে গেলে। আমরা সোজা হাওড়ার স্টেশনের রোডটা কোন দিকে আছে সেটাই চিন্তা। হাওড়া স্টেশন দিকে দৌড়ালাম, এক নিঃশ্বাসে হাওড়া স্টেশনে গিয়ে পৌঁছালাম। তারপর এখানে গিয়ে খোঁজ নিচ্ছি কে আমাদের সঙ্গে ছিল, তারা কোথায়। তারা কিন্তু বুঝতেই পারলাম না কে গিয়ে আমার পিছনে দৌড়াচ্ছে, কে সামনে দৌড়াচ্ছে, কজন মারা গেছে, কিচ্ছু বুঝতে পারিনি। হাওড়া স্টেশনে পৌঁছালাম, বিভীষিকা অবস্থা, আশাটা 32 বছর পর, প্রায় 7 আর 25 32 বছর পর এখনো কি সেই দিনটা আপনার গায়ে কাটা দেয়? সেই ঘটনা, সেই যে সময়টা যেখানে আপনারা ছুটছেন, প্রাণে বাঁচার জন্য ছুটছেন, পুলিশ গুলি চালিয়েছে, দিকভ্রান্ত, সবাই বিছড়ে গেছে, এখনো গায়ে কাটা দিচ্ছে কি? কাটা তো দেবেই। আমরা তো পলিটিক্যাল লোক, আমরা তো জনগণের স্বার্থেই ওখানে গিয়েছিলাম। আর একটা সরকার দেখি, তারা নির্বাচিত সরকার, আমরা অবশ্য মনে করি না তারা নির্বাচিত ছিল। তারা যে সাধারণ মানুষের উপরেই, যুব কংগ্রেসের মানুষ আমাদের উপরে গুলি চালাবে, সেটা আমাদের ধারণার বাইরে ছিল। পশ্চিমবাংলাতে এই ধরনের তো আমরা দেখিনি, ভাবিনি। তো তারা, আমার মনে হয়, পুরো কনস্পিরেসি করে প্রিপারেশন নিয়েই প্ল্যান বাপিকই এরা করেছিল। এবং কংগ্রেসদের ইতিহাস আছে, এরা যেখানে গেছে সেখানে হত্যা, মৃত্যু, মার্ডার এসব করেই গেছে। আজকে আরেকটা 21শে জুলাই হতে চলেছে। 2026 নির্বাচনের আগে এটাই শেষ 21শে জুলাই। স্বাভাবিকভাবেই নেত্রী কিছু নির্দেশ দেবেন আশা করা যাচ্ছে। আর তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হিসেবে আপনি জেলা নেতৃত্বে রয়েছেন। মমতা ব্যানার্জির এই যে নির্দেশগুলো, সেগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, কর্মীদের কাছে পৌঁছে দেওয়া, কারণ কর্মীর এই সম্পদ দলের, তার জন্য আপনার কি মনে হচ্ছে দল কতটা সংগঠিত এই মুহূর্তে মনে হচ্ছে? দেখুন, মমতা ব্যানার্জির নেতৃত্বে যখন উনি যুব কংগ্রেসের নেত্রী ছিলেন, তখনই কিন্তু সংগঠিত করে তুলেছিলেন। তাই কিন্তু তৃণমূল কংগ্রেস সেই রূপটা নিতে পেরেছিল। সারা ভারতবর্ষে প্রথম একটা রাজনৈতিক দল যে কংগ্রেস থেকে বেরিয়ে এসে নিজেকে এস্টাবলিশ করেছে, এবং আমরা শাসন ব্যবস্থায় এসেছি। এটা তো দ্বিধায় বলা যায়, ওনার নেতৃত্বে যে দল প্রচণ্ড সংগঠিত, সে নিয়ে কোনো সমস্যা নেই। এবং আমরা কর্মীরা যারাই আছে, আমরা তো সবাই কর্মী। দিদি তো নিজেও বলেন আমরাও করি। তো আমরা বাড়ি বাড়ি পৌঁছাবো, জনগণকে বলবো কি এই যে 1993 সালের যে ইতিহাস, ওই বামপন্থীরা যে ঘটনাটা ঘটেছিল, সাধারণ মানুষরা বুঝুক, এই জন্যই তো আরও বেশি করে আমরা স্মরণ সভায় যাচ্ছি। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, এই যে ঘটনার সাথে আমরা তো তখন কংগ্রেস করি, প্র্যাকটিক্যালি কংগ্রেস করি। নিশ্চয়ই যে কংগ্রেস পার্টির আমরা, যে কংগ্রেস পার্টিতে তখন আমরা নেতৃত্ব
দিতে গিয়েছিলাম দিদির নেতৃত্বে, সেখানে বামপন্থীরা গুলি চালালো, আর সেই বামপন্থীদের সাথে আঘাত করে এখন পশ্চিমবাংলায় কংগ্রেস ভেসে থাকার চেষ্টা করছে। হ্যাঁ, এবং মমতা ব্যানার্জির বিরুদ্ধে তারা আন্দোলন করার চেষ্টা করছে বা কথাবার্তা বলছে, কতটা নিন্দনীয়। এরা বোধহয় কংগ্রেসীরা ভুলে গেছে সে সাঁইবাড়ির ঘটনা আমাদের বর্তমানে। তো যারা সাঁইবাড়ির ঘটনা ভুলে যায়, 21শে জুলাইয়ের ঘটনা ভুলে যায়, সে কংগ্রেস আর কিছু বলার নেই। দুর্ভাগ্য আমাদের একদিন। 2026 নির্বাচনের আগে বিজেপি কার্যত চরম হিন্দুত্ববাদের দিকে এগিয়ে যাচ্ছে, কারণ তারা রোহিঙ্গা অনুপ্রবেশ এবং বাংলাদেশ অনুপ্রবেশকে সামনে রেখে কিন্তু চরম হিন্দুত্ববাদী রাজনীতিটা করছে। আপনারা বলছেন বিজেপি বিভাজনের রাজনীতি করছে। শুভেন্দু অধিকারী বলছে যারা বাংলা ভাষায় কথা বলেন তারাও শুধুমাত্র বাঙালি হতে পারে না, তাদের মধ্যে রোহিঙ্গা ঢুকে আছে, বাংলাদেশ অনুপ্রবেশকারী ঢুকে আছে। এই যে লড়াইটা, এই লড়াইটা কি মনে হচ্ছে যে একটা কঠিন লড়াই 2026-এ? আপনাদের দেখুন, প্রতিটা রাজনীতিতে প্রতিটা লড়াই কিন্তু কঠিন হয়, লড়াই কিন্তু কখনো সহজ হয় না। ওরাও নিজের কথা বলে, আমরাও নিজের কথা বলি, কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে রোহিঙ্গা বা যে কথাগুলো আপনি বললেন, সবচেয়ে বড় কথা হচ্ছে কেন আমরা ক্রিকেট একটা কথা বলি বা এমনিতে বলি, কোর্টে একটা লড়াই আছে যে একটা নির্দোষ যদি ফাঁসি না হয় যতক্ষণ না প্রুফ হয়, তাই তো 100 জনের মধ্যে যদি 100 জন মানে নির্দোষকে মানে দোষীকে সাব্যস্ত করতে গেলে একটা নির্দোষী যেন ফাঁসি না হয়, এটাই তো আমাদের বেশ। তো একটা রোহিঙ্গা খুঁজতে গিয়ে আর জেনুইন যারা ভোটার আছে তাদের নাম কেটে দেবে, তাহলে কি করে আমরা বরদাস্ত করবো? তারা তো ভারতীয়। আপনারা এমন একটা সিস্টেম তৈরি করে দেখান, জনগণের কাছে নিয়ে আসুন, যেখান থেকে বাছা যাবে যে হ্যাঁ এসে রোহিঙ্গা এবং তার নামটা কাটছে, সেটা প্রুফ করুন। এই যে সারা ভারতবর্ষে যারা ছড়িয়ে আছে বাঙালি সবাই রোহিঙ্গা, সেটা তো ঠিক নয় না। আপনাকে বাংলা কথা বললেই সব বাংলাদেশি হয়ে যাবে, এই জায়গা থেকে ভাবনা চিন্তা করা উচিত। এবং দিদি সেই কথাই বলছেন। নতুন প্রজন্ম যারা আপনাদের দল করছে, যাদের বয়স 18, 20, 22, 25, তারা যে সেই ইতিহাস, মমতা ব্যানার্জির সংগ্রামী ইতিহাস, লড়াইয়ের চরিত্র আপনারা যাদের উদ্বুদ্ধ হয়েছিলেন, 21শে জুলাই তারা যাক বেশি করে এবং তারা শিক্ষিত মানে রাজনৈতিকভাবে শিক্ষাটা লাভ করুক, এই বার্তাটা কি হবে? হ্যাঁ, বার্তাটা এটাই যে বাংলার মাটিতে সবসময় লড়াইয়ের মাটি ছিল, সংগ্রামীদের মাটি। মমতা দিয়ে সেই সংগ্রামের মাটি থেকে উঠে এসছেন এবং সংগ্রামের নেতৃত্ব দিয়ে যাচ্ছে। তো বাঙালিদেরকে বুঝতে হবে দিদি যে রাস্তা এগিয়ে নিয়ে আছে, আগামী যারা যুবকরা আসছে বা যুবতীরা আসছে তাদেরকে এই পথেই এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলা লড়াই করেই বাঁচতে হবে। Tara, let's please cancel tonight. The meetings just wouldn't stop. और ऊपर से traffic. Sahil, just go and take a shower. Exactly. Arey, come on, Tara, we're getting late. Let's go. Enter a Paddyware U-Room and be prepared to leave a Mama, can we make my room just like my bathroom? Lift your everyday at U-Rooms by Paddyware. Always in fashion. शाला मोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में CCTV निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसो नॉर्थ पॉइंट स्कूल में।